আগের এপিসোডে আপনারা দেখেছেন চার্লসের মাথা কাজ করা যেন বন্ধ করে দেয়। এরপর সহস্র কোটি প্রশ্ন মাথায় নিয়ে চার্লস নিজের বাড়ি ফিরে গেল। তারপর সে তার বাড়ির বাগানে বসে গভীরভাবে চিন্তায় মগ্ন হয়ে পড়ল। তাকে ওইভাবে বসে থাকতে দেখে তার স্ত্রী তাকে বলল, তুমি এত ঠান্ডায় বাগানে বসে কি করছো? চার্লস বিষণ্ণ মুখে আর চিন্তিত স্বরে তার স্ত্রীকে বলল, আমি আমার জীবনে অনেক বড় বড় মার্ডার কেস হ্যান্ডেল করেছি, কিন্তু এটা আমার জীবনের প্রথম এমন কেস যেটা আমাকে একেবারে এলোমেলো করে দিয়েছে। কি বলতে চাইছো তুমি? চার্লস কম্পিত স্বরে মারিয়াকে সেই চার্চে হওয়া ঘটনাটার ব্যাপারে বলল। চার্লসের কথাগুলো শুনে মারিয়ার চোখটা আতঙ্কে আর ভয়ে বিস্ফারিত হয়ে গেল। মারিয়া প্রচণ্ড ভয়ে চার্লসের দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় তোমার এই কেসটা ছেড়ে দেওয়া উচিত। পাগল হলে নাকি? অফিসাররা আমায় ভীষণ ভরসা করেন। চার্লসের কথা শুনে মারিয়া কিছুক্ষণ চুপ থাকলো। তারপর বলল, আমাদের বাংলোয় কাথারি গ্রাম থেকে একটা মেয়ে সাফসাফাইয়ের কাজে আসে। কাল ওই মেয়েটা আমায় বলছিল যে ওই রহস্যময় মৃত্যু মিছিল তখন থেকেই শুরু হয়েছে যখন ওই সুখদেবের মেয়ে গৌরী মৃত্যুর পরেও বেঁচে ফিরেছিল। এইটুকু বলে মারিয়া বাংলোর ভিতরে চলে গেল। চার্লস নিজের মনে মনেই বলল, মনে হয় সুখদেব আর তার মেয়ে গৌরীর সঙ্গে দেখা করতে হবে। পরদিন চার্লস সোজা সুখদেবের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু তার গন্তব্যের মাঝপথে পৌঁছতেই তার কানে একজন সাধু বাবার আওয়াজ এসে ঠেকল। দাঁড়াও, যেখানে তুই যাচ্ছিস ওখানে মৃত্যু ছাড়া তুই আর কিচ্ছু পাবি না। চার্লস দেখল একজন সাধু বাবা তার লাল চোখ দিয়ে তাকে পর্যবেক্ষণ করছে। কে তুমি? যদিও আমার তোকে সাহায্য করা উচিত নয়, কারণ তোমরা ইংরেজরা গরিব ভারতীয়দের ওপর প্রচণ্ড অত্যাচার করো, কিন্তু তবুও আমরা মানবিকতা ভুলিনি। আপনি থামুন, কি বলতে চান আপনি? সাধু চার্লসের দিকে তাকিয়ে রহস্যময় কণ্ঠে বলল, তুই সুখদেবের বাড়িতে যাচ্ছিস তো? সাধু বাবার কথা শুনে চার্লস ভীষণভাবে চমকে গিয়ে বলল, তুমি কি আমার ওপর নজর রাখছো? না, বরং তোকে সতর্ক করে দিচ্ছি যে এই সময় তোমার ওর বাড়িতে যাওয়া উচিত নয়। চার্লসের চোখে হঠাৎ করে রাগের আগুন ঝলকে উঠল। গো টু হেল! এইটুকু বলেই চার্লস সোজা সুখদেবের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এবং কিছুক্ষণ পরেই সে সুখদেবের বাড়ির সামনে গিয়ে পৌঁছল। তারপর সে সুখদেবের বাড়ির দরজা খটখট করতে লাগলো। এমন সময় হঠাৎ করে সুখদেব ঘরের দরজাটা খুলল। তারপর অদ্ভুতভাবে চার্লসের দিকে তাকিয়ে তিনি বললেন, এখানে কেন এসেছো? চার্লস সুখদেবের দিকে একবার ভালো করে নজর বুলিয়ে নিয়ে বলল, আমি তোমাকে আর তোমার মেয়েকে কিছু প্রশ্ন করতে চাই। আমি ডিটেকটিভ, আমরা ভারতীয় সাহেব, আর আমরা কোনো অপরিচিত মানুষের সাথে আমাদের মেয়ের কথা বলাতে পারবো না। সুখদেবের কথা শুনে চার্লস সুখদেবকে একটা জোরে ধাক্কা দেয়। তারপর ঘরের ভিতর প্রবেশ করে ঘরটা তন্ন তন্ন করে দেখতে থাকে। তখনই তার নজরটা একটা বন্ধ ঘরের দরজার দিকে গিয়ে পড়ল। চার্লস সুখদেবের দিকে তাকিয়ে বলল, এটা কার ঘর? আমার মেয়ে গৌরীর। তবে দরজাটা বন্ধ কেন? তোমার মেয়ে কোথায়? সে তো জমিতে গেছে সাহেব। চার্লস ওই ঘরের দরজাটা খুলে ভিতরে চলে যায়। ঘরের ভেতর ঢুকতেই একটা অদ্ভুত পচা দুর্গন্ধ চার্লসের নাকে আসে। সে তার পকেট থেকে রুমালটা বের করে নাক ডাকে। ভেতরে একটা চার পেয়ে খাটিয়া ছাড়া সে কিছুই দেখতে পেল না। অথচ কয়েক মুহূর্ত সেই ঘরে দাঁড়িয়ে থাকাটা তার পক্ষে সম্ভব হলো না।
চার্লস কোনো রকমে নিজের মুখটাকে রুমাল দিয়ে চেপে দ্রুততার সাথে সেই ঘর থেকে বেরিয়ে যায়। তারপর সুখদেবের দিকে চেয়ে বললেন, এই ঘরের ভেতরে একটা কিসের গন্ধ? মনে হচ্ছে যেন কোনো মরা পচা লাশ রয়েছে। চার্লসের কথাটা শেষ হতে না হতে রহস্যময়ী হাসি হাসতে হাসতে গৌরী বেরিয়ে এলো। গৌরীকে সেই ঘর থেকে বেরোতে দেখে বিস্ময়ে চার্লসের চোখ বিস্ফারিত হয়ে ওঠে। চার্লস অবাক হয়ে সুখদেবের দিকে চেয়ে বলল, ওই কি তোমার মেয়ে? হ্যাঁ, ওই আমার মেয়ে। গৌরী অদ্ভুত আর রহস্যময়ীভাবে হাসি মুখে চার্লসকে দেখে যাচ্ছিল। চার্লস গৌরীর দিকে তাকিয়ে বলল, এই কিছুক্ষণ আগেই আমি ওই ঘরে ছিলাম, তখন তো এই ঘরে কাউকে দেখলাম না। আমার ভেতরে যাওয়ার আগেই ঘরটা বাইরে থেকে বন্ধ ছিল। তবে তুমি বাইরে কি করে এলে? এটা কি করে সম্ভব? গৌরী ভীষণ অদ্ভুতভাবে চার্লসকে বলল, সবকিছু সম্ভব। এইটুকু বলেই গৌরী হঠাৎ চার্লসের কাছে চলে আসে। গৌরীর শরীর থেকে সেই দুর্গন্ধটা ফুটে বেরোচ্ছিল, যেটা চার্লস ঘরের ভেতর কিছুক্ষণ আগেই পেয়েছে। গৌরীর চোখের মধ্যে চার্লসের একটা অদ্ভুত সম্মোহন অনুভব হলো। সে দ্রুত তার দৃষ্টিটা গৌরীর থেকে ফিরিয়ে নেয়, তারপর সুখদেবের দিকে তাকায়। চার্লস দেখল সুখদেবের ঠোঁটের কোণে একটা রহস্যময় আর শয়তানি হাসি ফুটে উঠেছে। চার্লসের ভেতরে ভেতরে একটা অস্বস্তি অনুভব হতে লাগলো। সে দ্রুত সুখদেবের ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। ততক্ষণে চার্লস বেশ ভয় পেয়ে গেছে। কোনো একটা অজানা আশঙ্কায় তার বুকটা ধুকধুক করে চলেছে। চার্লস কিছু দূর এগিয়ে যেতেই তার চারপাশে একটা ঘন কুয়াশা তাকে চারপাশ থেকে ঘিরে ধরতে লাগলো। চার্লস মনে মনেই বলল, হঠাৎ করে কুয়াশা এলো কোত্থেকে? এমন সময় হঠাৎ চার্লস একটি মেয়ের হাসির শব্দ শুনতে পায়। চার্লস এদিক ওদিক ভালো করে দেখতে লাগলো। আর ঠিক এমন সময় গাছের ডাল থেকে সেই ভয়ানক দেখতে নারী চরিত্রটি তার সামনে এসে দাঁড়ায়। চার্লস তার সামনে দাঁড়িয়ে থাকা সেই ভয়ানক মূর্তি দেখে ভীষণভাবে ভয় পেয়ে যায়। সেই ভয়ানক দর্শন নারী মূর্তি চার্লসের উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, এমন সময় হঠাৎ করে একটা লাল রঙের কোনো পদার্থ নারী মূর্তির মুখের ওপর কেউ ছিটিয়ে দিল। তারপর সে একটা বিকট শব্দে চিৎকার করে সেখান থেকে ধুয়ো হয়ে অদৃশ্য হয়ে যায়। চার্লস যেই ঘুরে দাঁড়িয়েছে তো সে দেখল সেই সাধু দাঁড়িয়ে আছে। সে চার্লসের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে মুচকি হাসছিল। দেরি করিস না, তাড়াতাড়ি আমার সাথে চল। আমি ওকে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। এসব কি? তোর সমস্ত প্রশ্নের উত্তর তুই পেয়ে যাবি। এইটুকু বলেই সাধু চার্লসের হাতটা চেপে ধরল, তারপর বলল, যত তাড়াতাড়ি পালাতে পারিস পালা আমার সাথে। চার্লস তার শরীরের সমস্ত শক্তি লাগিয়ে সেখান থেকে পালাতে লাগলো। চার্লস বুঝতে পারছিল না সে সাধু কোন দিকে ছুটে এগিয়ে চলেছে। সে দেখল সাধু ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কোনো এক অজানা পথের উদ্দেশ্যে দৌড়ে চলেছে। কিছুক্ষণ দৌড়ানোর পর চার্লস সামনে একটা গ্রাম দেখতে পায়। এমন সময় হঠাৎ করেই সাধু বাবা দাঁড়িয়ে পড়ে, আর চার্লস মাটিতে বসে পড়ে হাঁপিয়ে যাওয়ার কারণে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে থাকে। সাধু চার্লসের দিকে তাকিয়ে বললেন, তোমাদের ইংরেজদের মধ্যে কি খালি এইটুকুই ক্ষমতা? বেশি দূর দৌড়তেও পারো না। কপাল ভালো তোমার, তুমি জীবিত রয়েছো। যদি আমি না আসতাম তবে তোমার লাশটাও কাথারি গ্রামের কোনো জঙ্গলের মধ্যে পাওয়া যেত। ওই ভয়ানক মহিলা কে ছিল যে আমার ওপর হামলা করেছিল? সুখদেবের মেয়ে গৌরী, যে মারা গেছে। সেই অসহায় আর নির্দোষ মানুষদের মেরে তাদের রক্ত শুষে খাচ্ছে। কথাগুলো শুনতেই চার্লসের মাথা যেন কাজ করা বন্ধ করে দেয়। এ কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সুখদেবের মেয়ে তো অনেক আগেই মারা গিয়েছিল। এখন তার মেয়ের শরীরের ভেতর শয়তানের মেয়ের আত্মার বসবাস আছে, আর সুখদেব পুরোপুরিভাবে শয়তানের পূজারী হয়ে গেছে। চার্লস অবাক বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে সাধুর কথাগুলো শুনছিল। তার এইরকম চেহারা দেখে সাধু মৃদু হেসে চার্লসকে বললেন, এর থেকে আরো ভয়াবহ ব্যাপারটা তো এটা যে চার্চের যে ফাদারের লাশ কাথারি গ্রামে পাওয়া গেছে,
যার মৃতদেহ তোমার হাতে লেগেছে সে তো 37 বছর আগেই মারা গেছে। সাধুর মুখ থেকে এই কথাটা শোনার পর চার্লস চমকে গিয়ে সাধু বাবাকে বলল, আপনি কিভাবে জানলেন? এই কথা কেবল আমি আর আমার স্ত্রী জানি। তুমি জানো তুমি কোথায় দাঁড়িয়ে আছো? একটা অজানা গ্রামের সীমানায়। হ্যাঁ, এটা সত্যি যে তুমি একটা অজানা গ্রামের সীমানায় আছো, কিন্তু তুমি তোমার সময় নেই। এই যে সময় নেই, এর মানে কি বলতে চাইছেন? এসো, আমি তোমাকে কিছু দেখাই। এইটুকু বলে সাধু চার্লসকে গ্রামের সীমানার কাছে নিয়ে আসে। হঠাৎ করে চার্লস দূরে একটা চার্চ দেখতে পায়। কেন জানি না চার্লসের ওই চার্চটা খুব পরিচিত মনে হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সাধু আর চার্লস সেই চার্চের সামনে এসে পৌঁছয়। সাধু চার্লসের দিকে তাকিয়ে বললেন, এর আগে কখনো এই গ্রামে আর এই চার্চে এসেছো? না, কিন্তু কেন জানি না আমার এই গ্রাম আর এই চার্চ খুব পরিচিত মনে হচ্ছে। তোমার এটা পরিচিত মনে হচ্ছে কারণ কালকেই তো তুমি এখানে এসেছিলে। না, আমি এই গ্রামে আর এই চার্চে কখনো আসিনি। এসো আমার সাথে। এইটুকু বলেই সাধু চার্লসকে একটা কবরের কাছে নিয়ে যায়। তারপর চার্লসকে বলে, জানো এটা কার কবর? না। এটা ফাদার উইলিয়ামের কবর, যে 3 দিন আগেই ওই ভয়ানক শয়তানের হাতে মারা গেছে। এসব আপনি কি বলছেন? খালি তো আমি জানতে পারলাম যে ফাদার উইলিয়াম আজ থেকে 37 বছর আগে মরেছে। সাধু অদ্ভুত রকমভাবে চার্লসের দিকে তাকিয়ে বললেন, তুমি 37 বছর আগের সময় দাঁড়িয়ে আছো চার্লস, আর এটা সেই চার্চ যেখানে তুমি কাল এসেছিলে, কিন্তু নিজের সময়। এখন তুমি অতীতে আছো চার্লস। আসলে এই সমস্ত রহস্যের পেছনের আসল কারণটা কি তা জানতে হলে সঙ্গে থাকুন এই গল্পের আগামী পর্ব পর্যন্ত। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।